একটি শান্তিপূর্ণ মিছিল ছিল। আমাদের তো গত 5 দিন আগে আমরা প্রচারণা চালাচ্ছি যে আমরা শহীদ মিনারের দ্রুতগতির প্রতিবাদে 3 দফা দাবিতে একটা সমাবেশ করব। 3 দফা দাবি ছিল। প্রথম দফা দাবি ছিল যে চাল ডাল পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। দ্বিতীয় দাবি ছিল পানি এবং গ্যাসের যে প্রস্তাবিত বর্ধিত মূল্য সেটা বাড়ানো যাবে না। 3 নম্বর দাবি ছিল অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের দৌরত্ব বন্ধ করতে হবে। একেবারেই জনসম্পৃক্ত দাবি, জনগণের মনের কথা। সেই দাবিগুলো নিয়ে শহীদ মিনারে আমাদের প্রোগ্রাম করার কথা। যথাযথ নিয়মে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন পুলিশকে আমরা চিঠি দিয়েছি, তারাও আমাদেরকে প্রোগ্রাম না করার জন্য বলে নেয়। কিন্তু আমরা দেখলাম প্রোগ্রামের আগের দিন রাত্র 10টায় শাহবাগ থানা থেকে আমাদেরকে বলা হলো যে আমরা যেন শাহবাগ প্রোগ্রাম না করি, আমরা যখন শহীদ মিনারে প্রোগ্রাম না করি। আমরা যখন তাদের কাছে জানতে চাইলাম কি কারণে আমরা প্রোগ্রাম করব না, তখন তারা বললেন যে সেখানে স্বেচ্ছাসেবক লীগেরও প্রোগ্রাম আছে। ডাকসুর ভিপি হয়ে এখনো তো ভিপি আমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, আমাকে প্রোগ্রাম করতে দিবেন আর সেখানে মহানগরের স্বেচ্ছাসেবক লীগ প্রোগ্রাম করবে, এইটা কোনোভাবেই যুক্তিতে আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে নিষেধ করে দেয়। তারপরে আমরা এই কথা শোনার পরে আমরা সংঘাত এড়াতে আমরা শহীদ মিনারে যাইনি। আমাদের মিছিলটি আমরা শাহবাগ থেকে আমরা ঘোরাতে চেয়েছিলাম, কিন্তু সেখানে পুলিশ কোনো ধরনের উস্কানি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমাদের উপরে আক্রমণ করে, এবং যে আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন যে রমনা জোনের উপ পুলিশ কমিশনার জনাব হারুনুর রশিদ, এবং এই হারুনুর রশিদ ওসি প্রদীপের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আপনারা যদি দেখেন শাহবাগে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, সেটা ছাত্র থেকে শিক্ষক, সবার উপরে এই হারুন প্রদীপের চেয়ে জঘন্য ভূমিকা অবতীর্ণ হয়ে তাদের উপরে হিংস্র জন্তু জানোয়ারের মতো আক্রমণ করে। মোদী বিরোধী আন্দোলনে গত বছর 27শে মার্চ আমাদের 4 জন ছাত্র রবিউল, সজল, সোহাগ, আলামিন আটিয়া 4 জনকে এই হারুন ধরে নিয়ে গেছিল এবং শাহবাগ থানায় ছাত্র অধিকার পরিষদ করার অপরাধে তাদের মুখে গামছা দিয়ে চোখে কাঁচামরিচ ভেঙে নির্যাতন করেছে। এবং গতকালকে সে মিছিলের মধ্যে আমরা যখন কথা বলতে গিয়েছি যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশটা শেষ করতে চাই, আপনারা একটু সহযোগিতা করেন, আমরা প্রেস ক্লাবে আমাদের প্রোগ্রামটি শেষ করতে চাই, সেখানে এই প্রদীপের ভূমিকা থাকা হারুন আমাকে হুমকি দিয়েছে যে তুমি নাকি কিয়ামত ঘটাই দেওয়া সভা সমাবেশ না করলে দেখি আজকে কি করতে পারবে। এই ধরনের একটা আচরণ একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারে না। আমরা হারুনকে অতি দ্রুত প্রত্যাহারের দাবি জানাই, অন্যথায় এদেশের জনগণ কিন্তু তাকে উচিত শিক্ষা দেবে, আমরা বলে দিচ্ছি। এই ঢাকা শহরে অনেক পুলিশ কর্মকর্তা আছে, অনেক অফিসার আছে, আমাদের কিন্তু ওইভাবে কারো বিরুদ্ধে আমরা স্পেসিফিক ভাবে অভিযোগ এইভাবে দেইনি, কিন্তু পুলিশের মধ্যে থেকে এই কুলাঙ্গার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সার বেতন পেয়ে জনগণের উপরেই আক্রমণ করছে, জনগণের রক্ত জড়াচ্ছে, মধ্যযুগীয় কায়দায় থানায় নিয়ে নির্যাতন করছে। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অভিযোগ দিব, লিখিত অভিযোগ দিব, আমরা তার বিরুদ্ধে পুলিশ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে দেশের জনগণ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমরা এটা বলে দিচ্ছি। আমরা কালকের হামলা, তারা বলেছে যে তারা কোনো হামলা করে নাই, কিছু হয় নাই। আমরা আপনাদেরকে ছোট্ট একটু ভিডিও দেখাতে চাই। এভাবে আসলে একটু ক্লিয়ার আসলে বন্ধ করা, তুমি মোবাইল দরকার নেই। শুরু থেকে দিয়েছেন তো ভাই? বললাম না এটা জায়গাটা কোথায়? এটা এটা তো আমি দিকের সামনে আমি ওনার সাথে ভদ্রভাবে কথা বলছিলাম, ভাই আমাদের প্রোগ্রামটা শান্তিপূর্ণভাবে শেষ করতে দিন। হ্যাঁ,
উনি দেখেন আঙ্গুল উঁচিয়ে একজন পুলিশের কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ডাকছি বিপি, উনি খুব উগ্র ভাষায় কথা বলেছেন। আমরা চলে গেছি সবাইকে নিয়ে, আমরা ওই যে পিছন দিয়ে ঢুকছে চলে যাচ্ছি। পিছনে পড়ে নূর ভাই সবাই দিচ্ছে, সবাই একটু বলেন পরিস্থিতিটা। আমরা ওই যে সবাইকে সরাই দিচ্ছি, আমাদের লোকজন দেখতে থাকেন। সবাইকে সরাই দিচ্ছি। হামলা করছে, দেখেন এই যে এই যে আমি একটু ভিতরে তারপরে এই যে আমি যখন ওই সবাইকে সরাই দিচ্ছি, এর মধ্যে ওই যে দেখেন শুরু হয়েছে পুলিশের হাতে লাঠি, ওই যে দেখেন অকিটকিতে মারছে, অকিটকিতে হাতে নামে ওই যে দেখেন তাদের হাতে রড, ওই যে পুলিশের হাতে রড, দেখেন যে পুলিশের হাতে রড, এবং একজন পুলিশের ব্যাগে আমরা দেখেছি অনেক বলেছে এটার মধ্যে বম ছিল, ব্যাগে নিয়ে তিনি ধরেছে, একটা লোক পড়ে গেছে, তারপরও তাকে মারছে। পাকিস্তানি হায়নারাও যা করেন ৭১-এ আমার স্বাধীন দেশের পুলিশ সেটা মাথা ফেটে গেছে, ওই সময় তাকে পুলিশ একা পেয়ে তাকে ব্যাপকভাবে মারধর করে, এবং আমাদের সদস্য সচিব নুরুল হক তাকে সেভ করার জন্য যখন এগিয়ে যায় পুলিশের বাট দিয়ে, তখন আমাদের সদস্য সচিব নুরুল হকের মাথাতে আঘাত করা হয়েছে, এবং একই সাথে তাকে রক্ষা করতে গিয়ে নুরুল হককে পিঠে এবং মাজায় পুলিশ ব্যাপকভাবে সেখানে মারধর করেছে, এবং সেই ক্ষত বিক্ষত রয়েছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি আমরা পোস্ট দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এই প্রোগ্রামটি ছিল সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ। আপনারা দেখতে পারলেন যে আমরা কোনো ধরনের উস্কানি ছিল না, আমাদের একজন নেতাকর্মী পুলিশের দিকে ধেয়ে যায়নি, অথচ পুলিশ এই ভিডিও থাকা সত্ত্বেও পুলিশ বলছে যে সেখানে নাকি আমরা নিজেরা মারামারি করেছি, তারা নাকি আমাদেরকে কোন ধরনের বাধাগ্রস্ত করেনি, অথচ এই ভিডিও প্রমাণ করে যে বিনা উস্কানিতে পুলিশ আমাদের উপর হামলা করেছে। আজকে স্বাধীন একটি রাষ্ট্রে পুলিশকে ভাবে আমাদের উপর হামলা করার এখতিয়ার রাখে, পুলিশকে কি সেই অধিকার দেওয়া হয়েছে? সেটি আমরা সরকার প্রধান থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা সেই পুলিশ বা অন্যান্য যে কথাগুলো বলছে আমরা আপনাদেরকে প্রমাণ দেখিয়েছি। এখন ডিজিটাল যুগ, সমস্ত তথ্য প্রমাণ আছে, যে এগুলোর আলোকে আমরা একটা জিনিস বলতে পারি যে এই যে রমনা জোনের এই যে পুলিশের উপকমিশনার, ওনার একেবারেই ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত হয়ে উনি এখানে হামলাটি করেছেন, এবং গণ অধিকার পরিষদের উপরে তার যে ব্যক্তিগত ক্ষোভ, সেটা তিনি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় তার একটা ব্যক্তিগত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এখানে। আমি এই পর্যায়ে ছোট করে আমাদের লিখিত বক্তব্যটা আমি একটু পাঠ করছি। দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল ৪-৩ শুক্রবার শহীদ মিনারের পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মিছিলটি শাহবাগ মোড়ে পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা প্রেস ক্লাবে সমাবেশ করার পরামর্শ দিলে আমরা শাহবাগ মোড় ঘুরে মিছিলটি নিয়ে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দেই। ঢাকা ক্লাবের সামনে আসতেই রমনা জোনের উপ কমিশনার জনাব হারুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ ও সাদা পোশাকের লোক আমাদের উপরে অতর্কিত হামলা করে। হামলায় ১১২ জন আহত হয়। কোনো ধরনের উস্কানি সংঘর্ষ ছাড়াই পুলিশ ও সাদা পোশাকের লোকজন আমাদের উপরে হামলা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। গত বছর ২৭ মার্চ প্রেস ক্লাবের সামনে থেকে ছাত্র অধিকার পরিষদের ৪ নেতা রবিউল সোহাগ, সজল ও আলামিন আটিয়াকে আটক করে শাহবাগ থানায় মুখে গামছা, চোখে কাঁচামরিচ লাগিয়ে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন করে পুলিশের উপ কমিশনার হারুনুর রশিদ। গতকালকের ঘটনায় স্পষ্ট হয়েছে যে জনাব হারুনুর রশিদ উদ্দেশ্য প্রণোদিত হয়েই সাদা পোশাকের লোকজন সহ আমাদের উপরে এই বর্বর আক্রমণ চালায়। আমরা অনতিবিলম্বে হারুনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাই। দু একজন হারুনের জন্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে না। পুলিশ জনগণের মুখোমুখি দাঁড়াতে পারে না। গণ অধিকার পরিষদের কর্মসূচিতে সহযোগিতা না করে পূর্ব ঘোষিত কর্মসূচি স্থলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে দিয়ে দখল করিয়ে সরকার তার জনবিচ্ছিন্ন অবস্থার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদের সমাবেশে বাধা প্রদান করে সরকারি দলের নেতাকর্মীরা প্রমাণ করেছে তারা গণবিরোধী রাজনীতি করছে। দমন পীড়ন, হামলা মামলা করে অবৈধ ক্ষমতায় থাকা যায় না। তাই অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাই। সরকারের বেআইনি আদেশ পালন না করার পাশাপাশি সভা সমাবেশ,
মিছিল মিটিং এর মতো গণতান্ত্রিক কর্মসূচি ও সাংবিধানিক অধিকারের প্রশ্নে পুলিশ সহ প্রশাসনকে সহনশীল ভূমিকা পালনের আহ্বান করেন। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক ডক্টর রাজা কিবরিয়া। তিনি গতকাল যে ধরনের ঘটনা ঘটেছে তা বিস্তারিত তুলে ধরবেন এবং একই সাথে জাতির উদ্দেশ্যে তিনি এই হামলার বিষয়ে বর্ণনা করবেন। গতকালকের ঘটনা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি। এই সরকারের গতিগতি, তারা এই যে সাধারণ মানুষ, নিরস্ত্র মানুষের উপরে আক্রমণ করাটা যে একেবারে উপরের থেকে এটা এসেছে, এটাও আমরা ধারণা করতে পারি। আমি শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে দায়ী করি স্বরাষ্ট্রমন্ত্রীকে। আমি আশা করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা এই ধরনের ঘটনার জন্য একদিন ওদের বিরুদ্ধে আনা হবে। আপনারা ভাবছেন এটা কি করে হয়? রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কি করে এই ধরনের আইন ব্যবস্থা হয়? আপনাদেরকে জানায় ইজিপ্টে হয়েছে, টিউনিজিয়াতে হয়েছে, আর অনেক বেশি হয়েছে। রাষ্ট্রপ্রধান ক্ষমতাচ্যুত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। সাধারণ মানুষের বিরুদ্ধে তারা যে ধরনের কাজ করেছে, হত্যা এবং আক্রমণ, সেটার জন্য তাদেরকে দায়ী করা যায়। এখন একটা ব্যাপার হলো, আমাদের মিডিয়াতে ঠিক সেরকম কভারেজ আমরা পাইনি। এখন আমি যেটা আপনাদেরকে সবাইকে আমি জিজ্ঞেস করবো, এখানে টেলিভিশন স্টেশন কতজন আসছে? আমি দেখেছি 2 জন এসেছে, আমাদের 3-4 জন এসেছে। কতগুলি মিডিয়া আছে? আস্তে আস্তে আপনারা ইররেলেভেন্ট হয়ে যাবেন এই দেশে। খবরের জন্য লোকে সোশ্যাল মিডিয়াতে দেখবে, কারণ আপনারা খবর দিতে পারেন না। আমি জানি আপনারা খবর দিতে চান কিন্তু পারেন না। মালিকানা তো সব আওয়ামী লীগ পন্থী লোকের, এটা আমরা জানি। খবরের কাগজের ব্যাপারটা কি? অনেক ধরনের তারা স্বাধীনতার পক্ষে টুকটাক খবর দেয়, কিন্তু আসল কথা হলো কয়েকজন খবরের কাগজের মালিক, তারা শত শত কোটি টাকার মালিক হয়েছে এই সরকারের অধীনে। আপনারা কি ভাবছেন তারা এই সরকারের বিরুদ্ধে সত্যি একটু শক্ত অবস্থান নেওয়ার মতো তাদের সেই সাহস আছে, সেই মানসিকতা আছে? কখনো না। তারা কোটিপতি হয়েছে এই সরকারের অধীনে এবং এই সরকারের গোলামি তারা করবে। এটা আমি আপনাদেরকে বলছি। এটা গণমাধ্যমের বিরুদ্ধে কথাটা না, কয়েকজন মালিকের বিরুদ্ধে আমি বলছি। তারা কেন এই কাজটা করছে তারা খুব ভালো করে জানে। তারা ধনী হয়েছে এই সরকারের অধীনে, এটা মনে রাখবেন কথাটা। এখন একটা দেশের মানুষের সাহসের উপরে সবকিছু নির্ভর করে। আমরা যদি ভীতু হই তাহলে আমরা সত্যি করে স্বাধীনতা পাবো না। আমরা এখন বাইরের দিকে তাকিয়ে আছি, বাইরের লোক এসে আমাদেরকে স্বাধীনতা দিবে। 71-এও কিন্তু একই অবস্থা ছিল, আপনারা যদি মনে রাখেন, যে বাইরের সাহায্য আমরা কখনো চাইনি, এই কথা আমাকে একজন বলেছে। সে, আমি মনে করি সে 71-এর বোধহয় ইতিহাসটা পড়েনি। বাইরে তারা সাহায্য করবে কিন্তু সব দেশ করবে না। আপনারা যে দেশের দিকে তাকিয়ে আছেন, পশ্চিমা দেশের, সবগুলি কিন্তু শক্ত অবস্থান নিচ্ছে না। আমি এটা নিয়ে আমি আরো বিস্তারিত বলবো ইংরেজিতে, কিন্তু তারা কিছু সংখ্যক দেশ তারা তাদের বাণিজ্যিক এবং অর্থনৈতিক সুবিধার জন্য তারা এই সরকারকে সমর্থন করেছে, সেই জন্য এই সরকার টিকে আছে। এটা হলো সত্য। ওকে, আর আমরা ঠিক রাস্তায় নামলে কি হয় আপনারা দেখছেন, নিরস্ত্র ছেলেদের উপরে তারা কিভাবে আক্রমণ করেছে। তারা ভয় পায়, ডেফিনেটলি আমাদের দলকে ভয় পায় এবং ভয় পাওয়া উচিত, কারণ আমরা স্বাধীনতা চাই, মুক্তি চাই, যে জিনিসটা তারা কোনো মতে এই দেশকে দিবে না। ভয় পাওয়া উচিত আমাদেরকে। আমরা একদিন দেশকে স্বাধীন করব, দেশকে মুক্ত করব, এটা এরা বুঝে গেছে। কিন্তু এখনো তাদের মধ্যে যে রাগ আমাদের উপরে তারা মিটিয়ে নিয়েছে রাস্তায়, এটার জন্য আমরা প্রতিবাদ করব এবং আমরা যে কোনো বাদ আমরা অতিক্রম করে আমরা জনগণের দাবি এই সরকারের সামনে, দেশের সামনে আমরা তুলে ধরব। জিনিসের দাম যে বেড়েছে, এটা নিয়ে যে একটা প্রতিবাদে আক্রমণ হবে, আমি আমার 3টা বন্ধুর সাথে আলাপ করলাম, একজন পাকিস্তানি, একজন শ্রীলঙ্কান আর একজন ভারতের। তারা বলল এটা তো আমাদের দেশে এই ধরনের আক্রমণ তো হতে পারে না। একটা নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিলের উপরে আমাদের পুলিশ, আমাদের সরকার সাহসী করবে না। কিন্তু তাদের তো সমস্যা একটা আছে, একটা তফাৎ আছে।
তাদের হলো গণতান্ত্রিক সরকার, এটা হলো একটা স্বৈরাচারী, যেটাকে মানুষ ফ্যাসিস্ট বলে সরকার। সো তফাৎটা সেখানে। আর জিনিসপত্রের দাম যে বেড়েছে, এটা তো সবাইকে এফেক্ট করছে, সবার কষ্ট হচ্ছে, জনগণের। আরেকটা জিনিস আপনার সাংবাদিকরা ঠিক খেয়াল করেননি, একটা খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, আপনারা আর্টিকেল পড়েন কিনা, উঠেছে কিছুদিন আগে আমাদের মুদ্রাস্ফীতির হার নিয়ে। এটা যেটা সরকার আমাদের সামনে তুলে ধরছে, এটা একটা মিথ্যা। 5% না, আমাদের মুদ্রাস্ফীতির হার 12-14 এইরকম সংখ্যা। সো এইরকম সংখ্যায় জিনিসের দাম বাড়লে মানুষ একটু কষ্ট হয়। 5% খুব সিরিয়াস ইনফ্লেশন না, কিন্তু 12-14 অনেক সিভিয়ার ইনফ্লেশন। এবং এই ব্যাপারে সরকার ধামাচাপা দিয়েছে অনেকটা, এবং আপনাদের সাংবাদিকদের মধ্যে এটা নিয়ে খুব কৌতূহল মনে হয় নেই। সো আপনারা জনগণের যে কষ্টটা, আপনাদের পক্ষে এটা বোঝা সম্ভব না, তো সরকার এটা করে যাচ্ছে। তা আমি এই পর্যন্ত আমি এখানে বলবো, আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি, আমরা দায়ী করছি শেখ হাসিনা এবং তার গোলামদের, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের পুলিশের লোকদেরকে, তাদেরকে আমরা দায়ী করছি। এবং আমি আপনাদেরকে জানাচ্ছি যে এদের বিচার হবে, সবগুলির বিচার হবে, উপরের থেকে নিচে সবার বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে আমরা করব, নিশ্চিন্ত থাকে। আর আরেকটা হলো, আমি এখন ইংলিশে কিছু কথা বলবো। We are living in a police state in Bangladesh. Some people have understood it, but yesterday's attack on a peaceful demonstration protesting price hikes in Bangladesh demonstrates the kind of country we live in. We do not have our constitutional right to demonstrate on any issue. And that we attempted to hold a peaceful demonstration at Shohid Minar. The police did not allow that, and we were forced out onto the streets. We had a lot of people with us, because a lot of people are affected by the price hikes. Most people in Bangladesh, they do eat rice, and the price of rice and other goods has gone up into a very high level. And the government is failing to control these prices through bad economic management, through total incompetence. Some people call us the opposition, but we are not the opposition. We are the resistance to a fascist dictatorship. Just like in France, when France was occupied by the Nazis, the people who fought against the Nazis were called the resistance. We are the resistance to Sheikh Hasina's rule. Her family's rule has ruined this country in two different historical episodes. And I believe that this one will be remembered as the one that has done most damage to the country in the long run. Different countries of the West have taken different lines. Only one country has taken a solid line defending the human rights in this country. Let us admit that. There are people who are pro-American or anti-American. That's irrelevant. The truth is, only the United States has taken a strong line on the violation of human rights in Bangladesh. There are other countries, Western countries, very well-meaning, who deplore violence, who deplore election rigging, who deplore vote fraud, but do nothing about it. They deal with a fascist, illegal regime. They deal with them quite happily for commercial purposes. One government, for example, a representative told me, we prefer constructive engagement. Constructive engagement with whom? With terrorists, with murderers, with torturers, with looters of the country? What constructive engagement do you expect? And we completely condemn those countries that take this soft role towards this illegal regime. All countries of the world should recognize this is a pariah regime, just like North Korea, just like Myanmar. Myanmar, of course, they're wearing military uniforms. Here they are not. They're using the military uniforms of other people and police uniforms to control the country. But they are just as bad in their own way as Myanmar and North Korea. They wear a democratic mask, but it's just a mask. And everyone, by now, after 12 years, we know that. They have appointed a group of election commissioners that
we have no confidence in. Putting 300 names of Awami League party loyalists into a bag and then picking out a name doesn't make the name clean. They are all beholden to the Awami League, and we cannot trust them to fulfill their duty, their constitutional duty to the nation. We just cannot trust these people, and that's the main thing. Unlike all the democratic countries that surround us, I mean, even Nepal is democratic. Nepal, Sri Lanka, Maldives, okay, India, Pakistan, all of them are democratic countries. The shame is we are not. And in all of those countries, the government, before the election commission is announced, has consultations with the different opposition parties. This is normal, this is democratic, this is accepted, except in Bangladesh. In Bangladesh, a dictator rules. She and her family and her cronies, business cronies, are looting this country, and we will oppose it every place we can find. They will not give us a place to stand. We will stand in the streets. Any area that they allow us to stand, we will oppose them, and we will continue to oppose them. No compromise with these criminals, and that is what I call them. The criminal police that they use, the criminal Chhatra League, which should be banned as a criminal and terrorist organization. Those who have enlisted their names in the Chhatra League, we will definitely identify them as criminals, not just in this country, but internationally. Wherever they go, they will be identified as criminals. They will not get away with it. They think that they can go to Canada, set up a new life there, and become clean. It won't happen. We will find them, and we will identify them. And inshallah, we will punish those that we find for their crimes against the people of Bangladesh. So, it is very important for the press to realize that the media is bifurcated now. There's the controlled press, which many of you represent, and despite your best efforts and your courage, you're unable to put forward the truth. And then there's the uncontrolled press, the social media. The social media will dominate the future of the media in Bangladesh. All of you will figure this out. The reason is, we cannot be sure that even in the future, any government will try to control the press, because they have the levers to control the press, to reward the press, to make businessmen who control the newspapers and television stations, we can make them rich. Any government can make them rich, and they are always in their hands. So honest journalism is severely threatened by the Awami League. And in the past, also, there were very few papers that stood up to one-party rule during Baksha. Very few newspapers. The one newspaper that stood up, I think, was called the Azadi. The Azadi's copies have been removed from all libraries. All the copies of the Azadi newspaper have been systematically destroyed. Well, the government thinks it can rewrite history, that it can erase the dark pages of one-party rule. I promise you, they will not be able to do so. And in fact, their misrule and their propaganda about the liberation war and who fought in the war and what role they played in the war is going to be overturned, and overturned very soon. You are not going to have to wait very long for the overthrow of this government, inshallah. But our people must stand firm, and they must show courage. It is a scary thing to face people with guns and sticks and iron rods. It is a very frightening thing. I've done it a few times, and I'm always impressed by my fellow leaders. They willingly throw themselves into the battle. Sometimes people have to take a risk. Getting freedom, we cannot get freedom for our country. We cannot just have it handed to us on a plate by the United Nations or the United States. We have to fight for it. We have to fight for it with these hyenas. If you're not willing to fight for your freedom, it isn't worth much, I promise you. It's not going to be a real freedom. You fight for it, you earn it. And I urge the people of Bangladesh to support those who are fighting for freedom, who are taking risks, who are in hospital today because of the fight for freedom. Please support them. It's vital that you do. Just kind words about them is not enough. So with these words, I will end my speech here.
but it is intended for all of you and also for our friends abroad. Those who are living in England, in Canada, in the United States must write to their public representatives and call on the liberal parties of the world to support freedom and democracy in Bangladesh. What do I mean by liberal party? The Liberal Party in the UK, it's a simple one. The Liberal Democratic Party in Germany. Write to them. They will help, because injustice anywhere is unacceptable to these parties. So I'd like you to, all of you who are listening to this from abroad, please write to your public representative to speak up for freedom, justice and democracy in Bangladesh. Thank you very much. কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে নিশ্চয় আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা? আমরা বিশেষ করে আমাদের দ্রব্যমূল্যের উপস্থিতির কর্মসূচিটাই হচ্ছে মুখ্য। সেই জায়গা থেকে আমরা কালকে একটা কর্মসূচি করেছি, সেখানে হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে, আপনারা দেখেছেন। সরকারকে আমরা একটা সেখান থেকেই আমরা আহ্বান জানিয়েছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি নিয়ন্ত্রণে না নিয়ে আসা হয়, এখন তো আমরা রাস্তায় কর্মসূচি, পরবর্তী কর্মসূচি হবে আমাদের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি, সেটা আমরা সময় এবং তারিখ আমরা পরবর্তীতে জানিয়ে দেব। ঠিক আছে। আটকের বিষয়ে যাদেরকে আটক করা হয়েছে তাদের সবাইকে ছেড়ে দিয়েছে বুঝতেকা নিয়ে। তো এই জন্য আমরা বলেছি যে পুলিশের অনেক অফিসার আছে, অনেক কর্মকর্তা আছে, তারা কিন্তু আন্তরিকভাবে আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করেছে। কিন্তু কালকে আমরা বলেছি যে অনেক পুলিশ তো ছিল, কিন্তু আমরা কিন্তু একজনকে স্পেসিফিক ভাবে অভিযোগ দিয়েছি, কারণ শুধুমাত্র তার কালকের ঘটনা না, এর আগের ঘটনাও যে তিনি শাহবাগ থানায় নিয়ে কিভাবে একজন ছাত্রকে চোখে কাঁচামরিচ লাগিয়ে নির্যাতন করেন। নিশ্চয়ই এই বর্বর হিংস্র মানুষ পুলিশে থাকতে পারে না, প্রতিটি ঘটনা আমরা দেখেছি। তো আমাদেরকে কালকে অনেক পুলিশ সিনিয়র কর্মকর্তারা আমাদের খুব সহযোগিতা করেছে আন্তরিকভাবে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করার জন্য। কিন্তু ঝামেলাটা করেছে, এই গন্ডগোলটা পাকিয়েছে রমনা জোনের উপ পুলিশ কমিশনার হারুন নেতৃত্বে। হারুন এবং তার সাথে ছাত্রলীগ যুবলীগের কিছু লোকজন ছিল সাদা পোশাকে, লাঠি সোটা সহ। ইভেন আমাদের কাছে আমাদের সহযোদ্ধারা দেখেছে একটা ব্যাগে বম নিয়ে তারা এসেছে আমাদের মিছিলে। তো এই ক্ষেত্রে আমরা একটা আশঙ্কায় থাকি যে এই ধরনের যদি পুলিশের মধ্যে লোকজন থাকে, তারাই কিন্তু হচ্ছে একটা অকারেন্স, অঘটন ঘটিয়ে দিতে পারে। তো এটা আমরা জানিয়ে রাখলাম এবং তার বিরুদ্ধে আমরা পুলিশ হেডকোয়ার্টারে ডিএমপিতে আমরা লিখিত অভিযোগ দেবো অতীতের ঘটনা সহ, যেন তার বিরুদ্ধে তারা শাস্তিমূলক ব্যবস্থা নেয়। কারণ এই প্রদীপের মতো পুলিশ কর্মকর্তার কারণে কখনোই পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হতে পারে না। পুলিশ আমাদের বাহিনী, আমাদের জনগণের বাহিনী। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে। আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করবো। থ্যাংক ইউ। সবাইকে